নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আরও একবার স্বাগতম আমাদের চ্যানেল সাহিত্য এক্সপ্রেসে। আপনাদের ওয়ান অ্যান্ড অনলি গল্পের ডেস্টিনেশন। তো আপনারা আমাদের পাশে আছেন। বিগত কিছু ভিডিওতে আপনারা খুব সুন্দর সাপোর্ট দেখিয়েছেন, সেইভাবে আমাদেরকে কাইন্ডলি সাপোর্ট করতে থাকুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর গল্পটি যদি ভালো থাকে আপনার ফিলিংটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অধীর আগ্রহে আমরা থাকি। তো আজ আমাদের চ্যানেল সাহিত্য এক্সপ্রেসের চ্যানেলে আপনারা যে গল্প শুনবেন তার লেখক রাজশ্রী বসু অধিকারীর লেখা দুর্দান্ত হরর থ্রিলার গল্প ভাঙা দেউলের দেবতা। তাহলে চলুন কোনো সময় নষ্ট না করেই শুরু করা যাক। ভাঙা দেউলের দেবতা। বাড়িটার সামনে এলে সবারই গা ছমছম করবে। নিবাস বউ এসেছে, আসতে হলো নির্দিষ্ট কারণে। এতদিন তা হয়ে ওঠেনি। কিছুটা নানা কাজে আটকে পড়ে, কিছুটা বা মনের দ্বিধায়। বড় রাস্তা থেকে সরু গলিটা কে বেঁকে ওই বাড়িটাতেই শেষ হয়েছে। মা, বাবা, কাকা সবাই চিরকাল বলে এসেছে একমাত্র একমাত্র নিবাসী পারবে ওই বাড়ি থেকে নিজেদের বংশের ক্ষয়ে যাওয়া সম্মান উদ্ধার করতে। বিশাল তিনতলা বাড়ি, চারদিকে ঐশ্বর্যের ছড়াছড়ি, এরকমটাই শুনেছিল নিবাস। কিন্তু দেখা যাচ্ছে আসল অবস্থাটা সম্পূর্ণই আলাদা। পুরুলিয়া ঢোকার ঠিক আগে আঙারা গ্রাম, এখানেই ছিল নিবাসের পূর্বপুরুষদের বাস। দাদু সেই কোন অতীতে দুই ছেলে নিয়ে বর্ধমানে স্থিত হয়েছিলেন। তো এখানেই নতুন করে বসবাস শুরু করেন। ছোটবেলায় নিবাস অনেক জিজ্ঞাসা করেছে, আমাদের গ্রাম কেমন ছিল দাদু? আমি কখনো গ্রাম দেখিনি। একবার চলো না সবাই মিলে একবার যাই। কিন্তু দাদু দাদু বা কর্ণপাতও করেনি। কেন কে জানে। তবুও বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিবাস জেনেছে এই বাড়িটাতেই আছে মা কালীর 10 ইঞ্চি কোষ্ঠী পাথরের মূর্তি, যা কিনা বংশানুক্রমিকভাবে বহু বছর ধরে সম্মান ও সৌভাগ্য এনে দিয়েছে তাদের বংশে। তো হঠাৎ একদিন দাদুর স্বপ্ন পান মায়ের মূর্তি এখানেই রেখে চলে আসতে। কারণ তিনি বিদেশিনী মহিলাকে বিয়ে করেছেন। হ্যাঁ, তখন ছিলেন বার্মিজ। দাদু একবার কাজের সূত্রে রেঙ্গুন গিয়ে ঠাকুমাকে নিয়ে দেশে ফিরেছিলেন। তারপর থেকেই ওই বাড়িতে শুরু হয় নানা অমঙ্গল। পরপর মারা গেলেন দাদুর 3 ভাই, বাবা, মা। গ্রামের লোকেরা এক হয়ে দাদুকে পরামর্শ দিয়েছিল ওখানকার বাস তুলে দিতে, না হলে আরো ভাইয়েদের মতোই দশা হবে। তারপরেই দাদুর সেই স্বপ্ন, দাদু চলে এলেন বর্ধমানে। এলেন, কিন্তু আগের সেই মানুষটা আর রইলেন না। সারাক্ষণ গুম হয়ে বসে থাকতেন। নিবাসের মনে আছে খুব ছোটবেলায় তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে দাদু বলতেন, যা আমি পারিনি তা তুই করিস। মায়ের মূর্তিটা ওখান থেকে এই বাড়িতে নিয়ে আসিস দাদু ভাই, না হলে আমি মরু শান্তি পাবো না যে। কথা দে, তুই আনবি। ছোটবেলায় নিবাসের এই সব বিশ্বাস হয়নি কখনো, শুধু কৌতূহল হতো খুব। মনে মনে কল্পনায় আর খানিকটা শুনে সে বাড়িটিকে নিজের মতো করে ভেবে নিয়েছে। কিন্তু এখানে সত্যিই আসবে তা কোনোদিনও ভাবেনি। অবশেষে গতকাল সেই বিশেষ ঘটনাটা ঘটল, যা ভাবলে এখনো গায়ে কাঁটা দিচ্ছে। দাদুর স্বপ্নটাকে চিরদিন গাঁজাখুরি বলে উড়িয়ে দিলেও নিজেও যখন স্বপ্নের মধ্যে দেখল মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি 2 হাত বাড়িয়ে তাকে ডাকছে, তখন আর না এসে পারল না। যত অজানা জায়গায় হোক, এখন গুগল ম্যাপ ভরসা। কিন্তু লোকাল ট্রেনে এখানে নামতেই প্রায় রাত হয়ে গেল।
বাড়িটার সামনে দাঁড়িয়ে নিবাস ভেবে পায় না কোথায় যাবে, কাকে ডাকবে। একটা ভাঙাচোরা ৩ তলা বাড়ি, ছাদের রেলিং থেকে শুরু করে দেওয়ালের ইট সমস্তই যেন যে কোনো সময় ভেঙে ভেঙে পড়তে শুরু করবে। দেওয়াল থেকে বেরিয়ে আসে অজস্র গাছের ডালপালা, শেকড় বাকড়। ল্যাম্পপোস্টের টিমটিমে আলোয় দেখাচ্ছে পরিত্যক্ত পোড়া বাড়ির মতো। এখানে কোথায় ঠাকুরঘর বা মায়ের মূর্তি খুঁজবে নিবাস? এই বাড়িটাই কি আমি দেখেছিলাম স্বপ্নে? এই বাড়িটাই কি কোনো ঘর থেকে সেই পাষাণের দেবী মূর্তি বেরিয়ে এসে আমায় ডাকছিলেন? নিবাস নিজের মনেই ভেবে উঠল, এভাবে দুম করে চলে আসাটা হয়তো উচিত কাজ হয়নি। কিন্তু দাদুর কেন মনে হতো একমাত্র নিবাসই পারবে মায়ের মূর্তি উদ্ধার করতে? তার ছেলেরাও তো কেউ আসতে পারতো। ছোটবেলা থেকে বাবা, কাকা, মা সকলে এই রকমই তো বলছে, নানাভাবে নানা পরিস্থিতিতে। নিবাস তর্ক করেছে, অবিশ্বাস করেছে, অথচ বলে যাওয়ার পর থেকে প্রথম ওই ব্যাপারটা নিয়ে ভাবতে শুরু করলো। ভাববো বলেও ভাবা নয়, হঠাৎই একদিন ওর মনে এলো কথাটা, একবার গেলে কি হয়, ওদেরই তো সম্পত্তি, না হয় বিক্রি করার ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু কালকের স্বপ্নটা ওকে যেন আমূল বদলে দিল। কেউ যেন ওকে তাড়িয়ে নিয়ে ফিরল এখানে। ওখানে দাঁড়িয়ে থাকলে কি চলবে? ভেতরে আসতে হবে তো। চলে এসো, চলে এসো, আমরা তো আছি, চিন্তা কি? হঠাৎ এই কথা শুনে নিবাস চমকে, মানে দোতলার একটা জানলার থেকে মুখ বেরিয়ে এক মহিলা অবয়ব সে দেখল। তার মনে হলো মহিলাটি কথাটি বলছেন, আবার যেন কোথায় সে অদৃশ্য হয়ে গেল। নিবাস বলল মনে মনে, ইনি কে? কে এখানে থাকে বলে তো শুনেনি। হবে হয়তো গ্রামের কেউ, ফাঁকা বাড়ি পেয়ে আশ্রয় নিয়েছে। এই ভাবতে ভাবতে নিবাস ভেতরের দিকে পা বাড়ায়। নিচের দরজাটা খোলা আছে, সেটা রাস্তা থেকেই দেখা যাচ্ছে। যাক, ভালোই হলো, ওর কাছেই হদিশ পাওয়া যাবে সব। তা বাপু হে, কোথায় চললে তুমি? দেখে তো এ গায়ের মনে হচ্ছে না তোমায়। নিবাস এগোতেই পিছন থেকে বাধা পড়ে, ঘাড় ঘুরিয়ে তাকায়। হাঁটু অবধি ধুতি আর ছেঁড়া গেঞ্জি বৃদ্ধ। আগে আমি পরেশ চক্রবর্তীর নাতি নিবাস, একবার আমাদের বাড়িতে এলাম। কি বললে? তুমি পরেশের নাতি? তা এতদিন আসনি কেন বাবা? কেমন আছেন তোমার দাদু? আগে দেহ রেখেছেন ১.৫ বছর হলো। বৃদ্ধ সংবাদ শুনে থমকে যান। ও, তাই বুঝি। বেটি তোমায় ডেকে পাঠিয়েছে? তা এই বাড়ি কি আর তোমাদের আছে বলো? ভালো করে খবর না নিয়ে একা একা চলে এলে। এটা কি ভালো করলে? আমি বলি কি, এখান থেকে ফিরে যাও বরং, সেইটা ভালো হবে। কি আশ্চর্য, কি বলছেন আপনি? না এলেই কি আমাদের বাড়িটি অন্যের হয়ে যাবে? আর নিজেদের বাড়ি আসবো তাতে খবর দেওয়ার কি আছে? খবর দেবই বা কাকে? এখানে কে আর আছে? আবার জানলা থেকে ডাক শোনা যায়, আছি, আরে আমি আছি, আরো অনেকেই আছে, তুমি ওই লোকের কথায় কান দিও না, ভেতরে এসো, ভেতরে এসো। নিবাস ওপরে তাকিয়ে আবার কাউকে দেখতে পায় না। বৃদ্ধকে সবেগে বলতে যায়, ওই তো ওরা রয়েছেন, গিয়ে দেখি কি ব্যাপার। তাছাড়া আমার কাজ হয়ে গেলেই ফিরে যাব। কিন্তু বলা হয় না কথাগুলো। বৃদ্ধ ভোজবাজির মতোই অন্ধকারে মিলিয়ে গেছেন। নিবাস ভেতরে ঢোকে। রাস্তার আলো দালান অবধি পৌঁছয় না। ভেতরের টানা বারান্দায় জায়গায় জায়গায় চাপ চাপ অন্ধকার। সিঁড়ি কোন দিকে তা বোঝা যাচ্ছে না। গলা তুলে হাঁক করে, ও শুনছেন? আপনি বলে দিন আমি কোন দিকে যাব। কিছুই তো দেখা যাচ্ছে না। কোনো সাড়া আসে না কোনো দিক থেকে। ১-২ মিনিট পরে যেন এক ছায়ামূর্তির মতো নারী শরীর
সামনে এসে দাঁড়ায়। আমার পেছন পেছন এসো বলেই সে এগোতে থাকে। অন্ধকারে সাদা শাড়ির আবছা এগিয়ে চলা অনুসরণ করে সিঁড়িতে পা রাখে নিবাস। ওর গলায় এসে যাচ্ছিল এক ঝাঁক প্রশ্ন। আপনি কে? এখানে কারা থাকেন? আমাদের না জেনেই কেন এই বাড়ি ভোগদখল করছেন? কিছুই বলা হয় না। ওর মনে হয় ওর সামনে সামনে যেন কোনো মানুষ নেই, শুধু একটা শাড়ির অবয়ব ভেসে ভেসে যাচ্ছে। এক সময় ও নিজেকে আবিষ্কার করে ছাদের একদম কিনারায়। এই শাড়ি পরা ছায়া মহিলা শরীর কোথায় চলে গেছে? বিশাল বড় ছাদ, সেই ভাগটাই ভাঙাচোরা। কোথাও পা দিলে নিচে পড়ে গিয়ে পড়বে বোঝা যাচ্ছে না। তার পাশে বড় বড় গাছ ঘিরে বুনো ঝোপ। এখানে কেউ ওকে কেন নিয়ে আসবে? আনলোই যখন, তাকে দেখা যাচ্ছে না কেন? নিবাসের মনের সমস্ত সাহস নিভে যায়। যে জেদ আর আকর্ষণ নিয়ে ও এসেছে, তা যেন আর একটু অবশিষ্ট নেই তার মনে। চিৎকার করে ওঠে ও, আপনি কোথায়? আপনি কোথায়? এই বলে, এখানে নিয়ে এলেন কেন আমাকে? আর যেন অন্য কাজ আছে এখানে। আপনি কে বলুন তো? আমাকে নিচে নামিয়ে দিন। এবার প্রাণ ঠান্ডা করা এক হাসির আওয়াজে সে কাঁপিয়ে দেয় নিবাসকে। এই মহিলা কণ্ঠ আবার শোনা যায়। আর একটাই বলেই পেয়ে যাবে যা তুমি চাও, এগিয়ে যাও। নিবাস বুঝতে পারে এই ফাঁকা জায়গাতে তার কপাল দিয়ে দরদর করে ঘাম পড়ছে, গলা শুকিয়ে এসেছে, বুকের মধ্যে হাতুড়ি পড়ছে। কোথায় আছে মায়ের মূর্তি? কি করে তা উদ্ধার করবে এই অবস্থায়? এসব কি হচ্ছে চারপাশে? এই মহিলা, কে দেখা যায় না, শুধু কথা শোনা যায়। আবার কানের পাশে বজ্র নিঘোষ। হলো, হ্যালো সামনে, কি জন্য এসেছো? কি ভুলে গেছো? সবাই সামনে তাকায় নিবাস। অনেক নিচে চাপ চাপ অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। এক জায়গায় ইট পাথরের স্তূপের মতো পড়ে আছে দেয়ালের কিনারায় ভেসে। এখান থেকে সামনে পা বাড়ানোর অর্থ ওইখানে গিয়ে পড়া। আবাস দিশেহারা হয়ে সিঁড়ির দিকে তাকায়, আর ঠিক তখনই পেছন থেকে কার ধাক্কা, উল্টে গিয়ে নিচে পড়ে নিবাস। সকাল হতে না হতে গ্রামের মানুষের ডাকে ভাঙা বাড়িতে জড়ো হয়েছে স্থানীয় পুলিশ। গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ নিত্যানন্দ হালদার, গুটি কয়েক ছেলেপুলে, যারা ফুল ফল চুরি করতে ঢুকেছিল জঙ্গলে, ইটের পাজর ওপর রক্তের স্রোতে বইয়ে দিয়ে অজ্ঞান হয়ে শুয়ে আছে নিবাস। ওর বুকে জড়ানো কষ্টি পাথরের মায়ের মূর্তি। নিত্যানন্দ হালদার দুহাত তুলে প্রণাম জানান আকাশের দিকে। মায়ের ভাঙা মন্দিরের তলায় চাপা পড়া মূর্তি নিজেই উঠে এসেছে ভক্তের বুকে। এমনটা কেউ কখনো দেখেনি আর শোনেও নি। কিন্তু কে এভাবে পরেশবাবুর নাতি এর ঠিক জায়গায় পৌঁছে দিল এত রাতে? এ যেন ভিড়ের ভেতরের থেকে প্রশ্ন করে। নিত্যানন্দ হালদার উত্তর দেন, এই বাড়ির দিনে দিনে দখল করছে যত অতৃপ আত্মার দল, তাদের মধ্যে ভালো কোনো আত্মারই কাজ না। এইবার তো ছেলেটিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন, তাহলে আর একটা অঘটন ঘটে যাবে। এই কথায় সবাই গ্রামের সম্মতি জানালো এবং সবাই ধরাধরি করে ছেলেটিকে অ্যাম্বুলেন্সে তুলে দিল। অ্যাম্বুলেন্স নয়, আসার সময় কল করে দিয়েছিল পুলিশ বাহিনী, তো অ্যাম্বুলেন্স সঠিক সময় চলে এসেছিল। উনি যখন গাড়িতে নিবাসের অচৈতন্য শরীরটি তোলা হলো, তখনও তার বুকে জড়ানো ছিল মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি আর তার পরিবারের সৌভাগ্য আর সম্মান। হয়তো নিবাসের দাদু এখন শান্তির মুক্তি আশা করেছিলেন, যেটা যতদিন না সেই কোষ্ঠী পাথরের মূর্তি তার নাতি উদ্ধার করবে, তার মোড়ও শান্তি হবে না। সেই শান্তি বোধহয় তার দাদু এখন পেয়েছেন, যেই শান্তির অপেক্ষা তিনি অনেক বছর ধরে করেছেন। এই সবই মায়ের দয়া।
নিবাস শেষমেশ সেই মূর্তিটিকে উদ্ধার করতে সক্ষম হয়। কিছুদিন পর নিবাস হসপিটাল থেকে একদম সুস্থভাবে বাড়ি ফেরে। তার সাথে মায়ের কুষ্ঠির পাথরের মূর্তিটা। বাড়িতে আনার সাথে সাথেই তার মা, বাবা, কাকা সবাই আনন্দে আত্মহারা হয়ে যায় যে তাদের ছেলে তাদের বাড়ির পুরনো সেই মান সম্মান ফিরিয়ে এনেছে। তাদের সেই পরিবারের বংশের পরিচয় সেই কোষ্ঠী পাথরের মূর্তিটি বাড়ি আনার পর 1-2 দিনের মধ্যেই তাদের সেই বংশানুক্রমিক সৌভাগ্যের প্রতীক সেই কোষ্ঠী পাথরের মায়ের মূর্তিটিকে তারা যথাস্থানে সমর্পিত করল এবং খুব ধুমধাম করে মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠান করে তাদের এই নতুন বর্ধমানের বাড়িতে মূর্তিটিকে বসালো। বেশ কয়েকদিন পর নিবাসকে যখন তার বাড়ির লোক সব জিজ্ঞেস করছিল, তা নিবাস, তোর সাথে কি হয়েছিল, তুই কিভাবে উদ্ধার করলি, পুরোটা বল। নিবাস তখন তাদের সবাইকে পুরো কাহিনীটি বলল, সম্পূর্ণ কাহিনী। সেই বৃদ্ধের আশা হোক বা সেই নারী মূর্তির ডাক, তবে সবশেষে নিবাসের মনে শুধু একটাই প্রশ্ন থেকে যায়। গ্রামের মানুষরা তাকে যখন দেখা করতে এসেছিল তার সাথে হসপিটালে, তারা বলল যে বাবা, তুমি অত রাতে সেই বাড়িতে তুমি চিনে পৌঁছালে কি করে, যেখানে কিনা রাত্রেবেলা কিছু দেখা যায় না, তারপরে তুমি স্টেশন থেকে ওখানে পৌঁছালে। তখন নিবাসের এই কথাটা খুব সন্দেহজনক লাগলো। সত্যিই তো স্টেশন থেকে বাড়ির দূরত্ব নেহাত কম নয়, তবুও সে সেখানে পৌঁছলো কি করে? সেই নারী মূর্তিটাই বা কে ছিল? সেই প্রশ্নটা নিবাসের মনে আজও থেকে যায়। তার উত্তর নিবাস আজও খুঁজে পায়নি, বোধহয় তার পাবেও না। সবই মায়ের দয়া, এই বলে নিবাস তার মনে মনে সেই প্রশ্নটিকে মেরে ফেলে। সবই মায়ের দয়া। নিবাসের মুখে সমস্ত গল্পটা শোনার পরে তার বাড়ির সবাই খুবই অচম্ভিত, অবাক হয়ে যায় যে এই ছেলেটি কি অসাধ্যই না সাধন করে দেখিয়েছে। সবই মায়ের দয়া, এই বলে তাদের বাড়ির সবাই একসঙ্গে বলে উঠল, জয় মা, জয় মা, জয় মা, তোমারই দয়া মা, জয় মা।